আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 3.1 শুরু করেছিলাম। আমরা অনেক দূর গিয়েছিলাম, আজকে আমরা সেখান থেকে শুরু করছি। তো তোমাদেরকে বইতেই নিয়ে যাই, দেখো। স্যার একটা কথা ছিল স্যার, অ্যাসাইনমেন্টের বিষয়ে একটু। ওটা ক্লাসের শেষে বলি, এটা কমপ্লিট করি। আচ্ছা অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় মনে করে দিও, কেমন? আচ্ছা স্যার। আচ্ছা, তো দেখো লাস্ট ক্লাসে আমরা এক্সাম্পল 5 করেছিলাম। তবে এক্সাম্পল 5টা আমি জিনিসটা পুরোটা বুঝাইতে পারি না, বিকজ টাইম ছিল না। বাট তোমরা এটা নিয়ে চিন্তা করো না, এরকম একটা ম্যাথ আমরা এক্সারসাইজে আবার পাবো। বুঝতে পেরেছো? একদম সিমিলার একটা ম্যাথ আমরা এক্সারসাইজে পাবো। সেজন্য আমরা আপাতত এটাকে স্কিপ করতেছি। বুঝতে পারছো যেটা আমি যদি বুঝাইছিলাম? আচ্ছা, তো এখানে আমাদের আছে এক্সারসাইজ 6 থেকে আমরা শুরু করব। তোমাকে সবাই কি বই দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা দেখো, এখানে যেটা বলা হচ্ছে, এটা একটা গিভেন ফাংশন। এই ফাংশনটার সাপেক্ষে তোমাকে যেটা করতে হবে, এটার তারা বলতেছে যে এক্স গ্রেটার দেন ওয়ান, গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, এটা বের করতে হবে। আবার বলতেছে তারা যে মোমেন্ট জেনারেটর ফাংশন বের করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তারা আবার শেষে বলতেছে যে এটার তোমার মনে করো যে এফ 0.5 প্রবাবিলিটি কথাটা, মিডিয়ান কোথায়, এগুলো বের করতে হবে। তো আমি তোমাকে যে বলতে চাই সেটা হচ্ছে, আমরা যদি প্রথমেই যদি সিডিএফটা বের করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা ইজি হয়ে যায়। মানে প্রথমে পিডিএফ, পিডিএফ থেকে তোমার মনে করো যে প্রবাবিলিটি, আবার সিডিএফ, সিডিএফ থেকে পজিশন, এত কিছু না করে সিডিএফটাই আমরা আগে বের করে রাখতে পারি। আমার কথা বুঝতে পারতেছো? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করবা। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা আগে সিডিএফ বের করার চেষ্টা করি, ওরা খুব শর্টকাটে করেছে। আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। দেখো, তো এখানে ওরা যেটা করেছে প্রথমে এফ এক্স। তো এফ এক্স এ আমরা ফর্মুলাটা কি জানি? আমি তোমার ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি। আমরা ইউজুয়ালি এফ এক্স এর ফর্মুলা যেটা জানি, এটা হচ্ছে সিডিএফ। দ্য সিডিএফ ফর্মুলা ফর সিডিএফ ইজ, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে তোমার এক্স পর্যন্ত এফ ডব্লিউ ডি ডব্লিউ, আমরা এইভাবে করতে অভ্যস্ত, তাই না? তো অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। তো আমরা এখানে যদি একটু চিন্তা করি, আমাদের লোয়ার লিমিট কত বলো তো? এই যে এখানে -1। -1। -1। তাহলে আমরা যখন ইন্টিগ্রেটটা করব, আমরা এখানে যেটা লিখবো, তোমার -1 থেকে শুরু হবে এক্স পর্যন্ত, এফ ডব্লিউ আমাদের এখানে ই টু পাওয়ার -ডব্লিউ -1 ডি ডব্লিউ। তো দেখো এখানে যেহেতু আমাদের এখানে ডব্লিউ নিয়ে কাজ, আমরা এটাকে একটু ভেঙে দিই, ই টু পাওয়ার -1 কে বাইরে নিয়ে আসতে পারি না? এখনো বাইরে নিয়ে আসতে পারি কিনা? তারপরে আমরা লিখতে পারি যে -1 থেকে ইনফিনিটি ই টু পাওয়ার -ডব্লিউ ডি ডব্লিউ। মানে এটাকে এখান থেকে মূলত এই জিনিসটা আসছে। তারপরে ইউটিউবার -ডব্লিউ ইন্টিগ্রেট যদি তুমি করো, তাহলে মাইনাস ইউটিউবার -ডব্লিউ, ব্যাপারটা এরকম না? দেখো তো, এটা ইন্টিগ্রেট করলে এটা আসবে না? কি বলো? জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি যদি এটাকে ভাঙো, সরাসরি আসলে এটা পাবা না। তুমি যদি এটাকে ভাঙো, প্রথমে এখানে একটা লাইন পাবা, ওরা এটা স্কিপ করে গেছে, যেহেতু বই অনেক সময় স্কিপ করে লাইনগুলা। এটাকে আসলে পাওয়া যায় প্রথমে ইউটিউবার -1 তো বাইরে আছে। এখানে যখন তুমি এটা বসাবা, মাইনাস ইউটিউবার -x, এরপরে ফর্মুলা মাইনাসে মাইনাসে প্লাস, তুমি তুমি -1 বসাও,
ই টু পাওয়ার মাইনাস আছে +1, এইটা বুঝতে পারছো? এরপর তারা মাইনাসটাকে পরে নিয়ে গেছে, দেখছো? দেখা যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এরপর আবার তুমি গুণ করো, ই টু পাওয়ার -1 +1 ইকুয়াল টু ই টু পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1 হয়ে যাবে না? সেটাই দেখো, এখানে 1 লিখে ফেলছে, এই যে 1। স্যার ভাই ইনফিনিটি কি যে কোনো একটা x ধরে নিচ্ছি? কোনটা? স্যার -1 থেকে x। না, মাইনাস লিমিট বলতে লোয়ার লিমিট বুঝে, আমাদের এখানে লোয়ার লিমিট হচ্ছে -1। তুমি যে কোনো একটা কেমন ধরবা? স্যার আপার লিমিটটা? আপার লিমিট তো এক্স, কারণ আপার লিমিট কত সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে পরবর্তীতে স্যার জানতে চাইবে। আপার লিমিট অলওয়েজ এক্স, এক্স হচ্ছে একটা গিভেন ভ্যালু। এখন তো আমরা জেনারেল ফর্মুলা বের করতেছি, আমরা তো গিভেন ভ্যালু জানি না, জানি? না স্যার। যেমন মনে করো, এখন যদি আমাকে এটা বের করতে বলে, তাহলে আমি এখন জানি গিভেন ভ্যালুটা, আমি জানি। এটা যখন বের করতে বলবে তখন আমি গিভেন ভ্যালু জানবো না? কি বলো? জি স্যার। তো এটা যখন বের করতে বলবে, সিডিএফ অলওয়েজ লেস দেন ভ্যালুর জন্য ডিফাইন্ড। তো আমাদের কাছে এটা যখন আছে, আমরা এখন লিখবো এরকম যে পি অফ এক্স লেস দেন ইকুয়াল 1, লেস দেন 1 নাকি লেস দেন ইকুয়াল 1 বলছে, লেস দেন ইকুয়াল 1। তো লেস দেন ইকুয়াল 1টাকে এটা মনে রাখবা, এটা কত হবে, পি এক্স জাস্ট লেস দেন 1। ইকুয়াল ওখানে থাকলে এখানে আসবে না, সরি, আই ডিড গ্রেট মিস্টেক। 1 মাইনাস পি অফ এক্স কি লেস দেন 1, তাহলে মিস্টেকটা এখানে করছি, এটা গ্রেটার দেন হবে। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল আমরা কমপ্লিমেন্ট নিচ্ছি। তাহলে তুমি দেখো 1 মাইনাস, এখন তুমি কি করতে পারো, 1 মাইনাস, এখন যদি ওখানে তুমি এক্স ইকুয়াল টু 1 বসাও, এক্স ইকুয়াল টু ওখানে 1 বসবে না? তাহলে ই টু দি পাওয়ার কত, -1 -1। তাহলে দেখো তোমার এখানে 1 1 ক্যান্সেল, ই টু দি পাওয়ার -2 থাকে না? থাকে কিনা বলো তো? জি স্যার। দেখো তো এখানে ই টু দি পাওয়ার -2 আসছে কিনা, আসছে? জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি এভাবে করবা নাকি এভাবে করবা? আর আমার সাজেশন হচ্ছে, আমি যেভাবে সিডিএফ বের করছি এখান থেকে করতে, কারণ তোমাকে তো আমি একটা মাত্র প্রবাবিলিটি বের করতে বলবো না, তোমাকে একাধিক প্রবাবিলিটি বের করতে বলবো। তাহলে জেনারেল টার্মটা বের করে রাখলে সুবিধা না? তাহলে তুমি এক্স এর ভ্যালু ইচ্ছা মতো ইনপুট দিতে পারবা। জি স্যার। এখানে আরো একটা কারণ আছে, ঠিক এরপরে তোমাকে বলা হচ্ছে যে মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান মানে হচ্ছে 50% ডাটা কোথায় আছে। এখানে ওরা করে দিছে, বাট আমি এটাকে বুঝাই দিতে চাচ্ছি 50% ডাটা কোথায় আছে। তো 50% ডাটা থাকার মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ 50% ডাটা, 50% ডাটাকে লেখা হয় এইভাবে 0.5। তো 50% ডাটার প্রবাবিলিটি 0.5 না? কি বলো? জি স্যার। জাস্ট এখানে এখানে ফর্মুলা ফেলে দাও। এখন এখানে 5, আমাদের কিন্তু ফর্মুলা আছে, এফ এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস কত, ই টু দি পাওয়ার -পাই 0.5 -1 ইকুয়াল টু 0.5। তো আমরা যদি একটু সাইড ট্রান্সফার করি, একটু সাইড ট্রান্সফার করলে আমরা যেটা পাবো, ক্যালকুলেশনটা ওরা অনেক শর্টকাট করছে, যেটা আমি ডিটেলস লিখে দিচ্ছি। সাইড ট্রান্সফার করলে আমরা কি পাবো দেখো, 0.5 is equal to e to the power -pi 0.5 -1। এখন ই ক্যান্সেল করার জন্য ওই পাশে আমরা লন নিব না? কি বলো, লন নিব কিনা? স্যার। লন নিলে হয়ে যাবে লন 0.5, আর ওদিকে লন ক্যান্সেল হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হয়ে যাবে -pi 0.5 -1। তাহলে আমরা যদি পাইকে এর পাশে নিয়ে আসি, পাই 0.5 ইজ ইকুয়াল টু হচ্ছে লন অফ 0.5 -1। এখানে 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 একটা, হ্যাঁ -1, রাইট। এই হচ্ছে তোমার এটার ভ্যালু, বুঝতে পেরেছো? অনেকে আবার করে কি, এই ফরম্যাট অ্যাপ্লাই করে
যে লন অফ তোমার 1/x ইকুয়াল টু হচ্ছে মাইনাস লন এক্স না? এরকম একটা ফর্মুলা আছে না? আছে কিনা বলো তো? তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি এটাকে লিখতে পারো মাইনাস লন 2 মাইনাস 1 লিখতে পারো না? ঠিক আছে, দেন এটা ক্যালকুলেট করলে দেখবা এই ভ্যালুটা পাওয়া যাবে। পাওয়া যাবে না? বুঝতে পারতেছো? জি স্যার। এটা এতগুলা লাইন স্কিপ করছে। গত ক্লাসে আমি এটাই বলতেছিলাম আর কি, যে আমাদের একদম অনেক সময় প্রায়োরিটি দিয়ে দিলে আমরা এইভাবে সিডিএফ এ বসিয়ে আমরা তার পজিশনটা খুঁজে বের করে নিয়ে আসবো। দেখছো কিভাবে করতে হয়? জি স্যার। আচ্ছা, এখন অবশ্য তারা আরেকটা জিনিস আমাদের বের করতে বলছে, মিন এন্ড ভেরিয়েন্স। আরেকটা আমি মনে রাখবা, কন্টিনিউয়াসে মিন এন্ড ভেরিয়েন্স এক্সপেকটেশন দিয়ে বের করা একটু টাফ। আমরা চেষ্টা করব যে মোমেন্ট জেনারেটর ফাংশন খুঁজে বের করে নিয়ে আসতে। অবশ্য তোমরা যদি মোমেন্ট সরাসরি এক্সপেকটেশন দিয়ে করো তাও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি বলে যে ফাইন্ড দ্য মোমেন্ট জেনারেটর ফাংশন এন্ড দেন ফাইন্ড দ্য মিন এন্ড ভেরিয়েন্স, তখন কিন্তু এইভাবেই করতে হবে। বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে মোমেন্ট জেনারেটর ফাংশন। আমরা জানি যে ইউটিউবার এমটি, সরি এমটি ইকুয়াল টু ইউটিউবার টি এক্স ইকুয়াল টু, দেখো ইউজুয়ালি আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু এখানে আমাদের মাইনাস ইনফিনিটি মানে লোয়ার লিমিট কত? -1 না? জি স্যার। আর আপার লিমিট তো ইনফিনিটি ঠিকই আছে না? জি স্যার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমরা ইউটিউবার টি এক্স আর ইউটিউবার -x-1 দুই জায়গা থেকে আমরা কিন্তু এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আমি এখানে একটা কাজ করতে পারি, ইউটিউবার -1টা বাইট করে নিয়ে আসি। ইউটিউবার আমি যখন টি কমন নিই তাহলে আমার থাকে, সরি এক্স কমন নিই তাহলে থাকে আমার t-1। কিন্তু আমরা গত ক্লাসে বলছিলাম আমরা এখানে এটা কেন কমন নিব মাইনাস, যাতে ইনফিনিটি সেটা ভ্যানিশ হয়ে যায়। মনে আছে গত ক্লাসে বলছিলাম? জি বলছিলেন। এক্স তো আমার অলরেডি পজিটিভ, তাহলে 1 - টিও কি হতে হবে? পজিটিভ হইতে হবে না? তাহলে জি স্যার। টি লেস দেন 1 না, মানে 1 ইউনিট, টি লেস দেন 1 ইউনিট। এক্ষেত্রে এটা এই এই পুরো কোয়ান্টিটিটা পজিটিভ হবে। সো আমি যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি বসাবো তখন এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? হবে কিনা? জি স্যার। তখন আমার ক্যালকুলেশনটা কি হবে? সিম্পলিফাইড হয়ে যাবে না? জি স্যার। সো এই লাইনের পরে আরেকটা লাইন লেখা উচিত, কারণ না হলে এটা ব্যাপারটা ক্লিয়ার হয় না। -1 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার -x 1 - t dx, এটা লেখা উচিত। কারণ এভাবে এখন আমি লিখতে, এটাকে ইন্টিগ্রেট করলে ইউটিউবার টি এক্স ইন্টিগ্রেট করলে এক্স কে ইন্টিগ্রেট করলে এই যে 1 - t -1 - t সেটা কোফিশিয়েন্ট আকারে ভাগ হয়ে যাবে। দেখছো -1/t ভাগ হয়ে গেছে না? হয়েছে কিনা? হ্যালো? জি স্যার। এখন তুমি যদি এখানে মানগুলো বসা, আমরা ইউটিউবার -1, এখন ইনফিনিটি বসাও, ইনফিনিটি বসাও ইউটিউবার -ইনফিনিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে না? প্লাস তুমি যদি এখন -1 বসাও, -1 বসালে এক্স এর ভ্যালু তাহলে কত হয়? এই মাইনাস যে প্লাস, তাই দেখবা ই টু দি পাওয়ার 1 - t ডিভাইড বাই 1 - t, তারপরে এখান থেকে এই লাইনে চলে আসছে আর কি। মানে মাঝখানে মাঝখানে অনেকগুলো লাইন স্কিপ করছে। এই লাইনগুলো লিখে দিলে ইজি হয় না? জি স্যার। বুঝতে পারছো ইন্টিগ্রেশনটা কিভাবে হয়েছে? জি স্যার। আমি কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা দেখাই দিয়েছি কিভাবে হয়েছে। তারপরে এখানে কে কাজগুলা করছে এগুলো তোমার রেকর্ডিং পজ করে, তোমরা তো রেকর্ডিং যখন দেখবে পজ করতে পারো, পজ করে খাতা কিন্তু লিখে ফেলবে লেখাগুলা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মোমেন্ট জেনারেটর ফাংশন পাইলাম কি, যে দিস। এখন টি ইকুয়াল টু 0 হলে সেটা 1 হয় কিনা আমরা একটু ভেরিফাই করব। আচ্ছা, আমরা m0 সমান কি হয় আমরা একটু ভেরিফাই করি, কারণ এটা আমাদের দরকার আছে। আমরা এখানে বসাই e2/0 ইকুয়াল টু 1 না? 1 - 0 টু দি পাওয়ার -1, দ্যাট মিন্স 1/1 ইকুয়াল টু কত? 1 না? জি স্যার, স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ।
তা আপনি কি আমাদেরকে খাতা দেখাবেন, মানে হচ্ছে না, সলিউশন আমরা দিয়ে যে এক্সাম সলিউশন দিয়ে দিছি, ওর সাথে তোমার খাতাটা তুমি মিলাই নিও। কোথাও কনফিউশন থাকলে আমাকে পরবর্তী বলিও যে কোথায় কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে স্যার। কারণ দেখো না, তোমরা এতজন স্টুডেন্ট, আমি একজনকে একজনকে তো খাতা দেখাই সম্ভব, এটা বলো? না না, ওই যে অন্য আশিক স্যার সেকশন স্যার হচ্ছে খাতার মধ্যে মার্ক করে দিছে, তো তো ভাবছি মানে আপনি ওইরকম কিছু না, আমি এরকম করবেন এই করবো না। জন্য। না, আমি এটা করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাক, একজন এক এক স্ট্র্যাটেজি ফলো করে, সে হয়তো সলিউশন দেয় নাই। জি স্যার, উনি আবার সলিউশন দেন, উনি খাতার মধ্যে মার্ক করে ওইখানেই মানে মার্ক দিয়ে দিছে। অ্যান্সার দিলে হয় স্যার, মানে সলিউশন দিলে হয়ে যায়। সবাই একজন এক এক স্ট্র্যাটেজি, কোনোটা ভুল না, আবার জি কোনোটা স্যার। অ্যাবসলিউটলি রাইটও না। যাই হোক, ওকে, আমরা আমাদের কাজ করি কেমন। তো যেহেতু মোমেন্ট জেনারেটর ফাংশন পেয়েছি, এটা তো একটা ইউভি মেথডে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করবো, দুইবার ডিফারেন্সিয়েট করবো। ফার্স্ট টাইম জিরো বসাইলে আমরা মিউ পাবো, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে এই ফর্মুলা বসাইলে আমরা সিগমা স্কোয়ার পাবো। তাহলে আমরা যেটা পাইলাম, মিন ইকুয়াল টু 0 আর ভ্যারিয়েন্স ইকুয়াল টু কত? 1। 1। ঠিক আছে, এই হচ্ছে একটা অবস্থা। এই ম্যাথটা তো অনেক কাজ আছে, তোমরা এই ম্যাথটা একটু ভালো করে করবা। আচ্ছা, নেক্সট আমাদের এখানে চ্যাপ্টারে যে ম্যাথ গুলো করা আছে, এরপরে সলিউশনটা আমারই লেখা, সো এখানে কোনো ভুল থাকার সম্ভাবনা নাই। সো চ্যাপ্টার 3 পুরোটাই আমি শীট থেকে ফলো করতে পারি, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো। লেট এফ এক্স ইকুয়াল টু হাফ, -1 থেকে 1 পর্যন্ত বি দ্য সিডিএফ অফ এক্স, গ্রাফ পিডিএফ সিডিএফ এন্ড রেকর্ড দ্য মিন এন্ড ভ্যারিয়েন্স। মানে সোজা কথা হচ্ছে, সিডিএফ পিডিএফ তো দেওয়া আছে, এখান থেকে সিডিএফ বের করো, এই দুটা গ্রাফ আঁকো এবং মিন ভ্যারিয়েন্স দেখাও। বুঝতে পেরেছো? তো দেখো, এই যে এটা এটা কিন্তু হাফ, এটা কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন না? -1 থেকে +1, ঠিক আছে, -1 থেকে +1, এটা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আমরা জানি যে লোয়ার লিমিটে আগে 0, আপার লিমিটে পরে 1, জানি না আমরা সিডিএফ? জি স্যার। আচ্ছা, আর এর ভিতর হচ্ছে এক্স মাইনাস এ বাই 2। তো এক্স মাইনাস এ সমান -1, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে না? জি স্যার। সরি, এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ, তো বি মাইনাস এ তো 2 আমরা জানি, তাহলে এক্স মাইনাস, তাহলে এক্স প্লাস 1/2। মিন আমরা জানি কি, মিন আমরা কি জানি, এ প্লাস বি/2, এ প্লাস বি/2 ইকুয়াল টু 0 না? আর ভ্যারিয়েন্স সমান আমরা কি জানি, ভ্যারিয়েন্স সমান আমরা কি জানি, এ প্লাস বি/2 হোল স্কোয়ার, সরি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 12, তাই না? সরি সরি, বি মাইনাস এ হোল স্কোয়ার বাই 12, বি মাইনাস এ হোল স্কোয়ার বাই 12, তো মাইনাস প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো আমার গ্রাফটা আঁকতে মনে ছিল না, আমি গ্রাফটা এখানে এখন এঁকে দেখাচ্ছি, যেহেতু গ্রাফ আঁকতে বলছে। প্রথমে পিডিএফ এর গ্রাফটা আঁকি, ঠিক আছে। পিডিএফ এর গ্রাফ কি, -1 থেকে +1 পর্যন্ত সে কত, হাফ না? এটা ধরো -1, সরি, এটা হচ্ছে -1, এটা +1, এর ভিতরে সে হাফ, তাহলে আমরা ধরি এটা হচ্ছে হাফ পজিশনে একটা গ্রাফ। হয়ে গেল না? এটা কার গ্রাফ? এটা কার গ্রাফ? হ্যালো? সিজিএস। সিডিএফ এর গ্রাফ। তো এটা বুঝবা কিভাবে, সিডিএফ গ্রাফ যদি এটা, সরি, এটা পিডিএফ এর গ্রাফ, বুঝবা এভাবে, -1 +1, এটা হচ্ছে হাফ। তুমি বুঝবে এভাবে, এখানে এদিকটা হচ্ছে পি এক্স আর এদিকে হচ্ছে পি এক্স, যদি এটা এটা থাকে তাহলে বুঝবা যে এটা হচ্ছে তোমার পিডিএফ। এখন তো সিডিএফ আঁকতে হবে না? সিডিএফ এর জন্য সিমিলারলি আমরা আরেকটা গ্রাফ আঁকি। সিডিএফ এর জন্য আরেকটা গ্রাফ নিচ্ছি। এখনো দেখো আমরা -1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1,
তো আমরা জানি যে -1 আগে সে কত, 0 না? -1 আগে সে কত, 0। 0। তো এটাকে আমরা একটু বোল্ড করে দিব ওটা বোঝানোর স্বার্থে, সে 0, কারণ সবই তো রেড। একটু মোটা করে দিলাম আর কি, নাহলে তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যে সে 0 আগে 0, ঠিক আছে। আচ্ছা, সে 0 পরে কত, 1 এর পরে কত, 1 না? -1 এর পরে না, আমি আগে বলছিলাম যে আমরা আগে 1 এর পরে 1। এই, তারপর বাকিটাকে আমরা যোগ করে দিব বলছিলাম, জি স্যার। বাকিটাকে যোগ করে দিব বলছিলাম, সেটা ভুলে গেছো? নাইলে সবগুলো আলাদা আলাদা ক্যালকুলেট করা লাগে বিভিন্ন। না, দুটাই ক্যালকুলেট করলেই হয়, কনস্ট্যান্ট গুলো ক্যালকুলেট করা লাগে না, কনস্ট্যান্ট গুলো তো ইজিলি পাওয়া যায়। দেখো আমি দুইটা কনস্ট্যান্ট নিয়ে নিছি, এবার এই দুইটা পার্টের মধ্যে আমি কি করবো, জাস্ট জয়েন করাই দিব না? জি স্যার। আমি এটা যেহেতু এক্স এর পাওয়ার 1, তার মানে এটা লিনিয়ারলি জয়েন্ট হবে। কিভাবে জয়েন্ট হবে? এটা লিনিয়ার। লিনিয়ারলি জয়েন্ট হবে। এবার কি হচ্ছে এটা? আচ্ছা, প্রথমে আমি দাগটা নিয়ে নিই, তারপর ওদিকে নিয়ে যাব। মানে আমি পুরোপুরি মিলে দিতে পারি নাই, এরকম হবে আর কি, বুঝতে পারছো? মিলে যাবে। তাহলে এটা এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে -1 পয়েন্ট, ঠিক আছে। তাহলে -1 আগে সে 0, -1 এর পরে হচ্ছে সে কি, 1, বুঝতে পারছো? আর মাঝখানেটা জয়েন হয়ে যাবে। মাঝখানটা কি হয়ে যাবে, এই যে এখানে একটু ডিনোট করে দিবা, এটা 1 পয়েন্ট। এখন এটা সিডিএফ এর গ্রাফ, তুমি বুঝবা কিভাবে? এদিকে এক্স আর এদিকে হচ্ছে ক্যাপিটাল এফ এক্স, এদিকে কি হবে? ক্যাপিটাল। তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সিডিএফ এর গ্রাফ। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমাদের এটা গেল। 3 নম্বরের কোশ্চেনে না যাই। 3 নম্বরে এখানে বলা হচ্ছে যে এটা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ডিফাইন্ড বাই U010। ডিফাইন্ড বাই কি? U010। তো তার মানে হচ্ছে, যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলেছে a = 0 b = 10, তাহলে পিডিএফ ইকুয়াল টু আমরা কি জানি? ওর সেখানে এফএক্স লেখা উচিত ছিল। পিডিএফ কি এফএক্স না? জি স্যার আছে। এফএক্স মানে কত, 1/b - a না? তো b - a = 1/10 না? জি স্যার। আর সিডিএফ ইকুয়াল টু কত? ক্যাপিটাল আছে। ক্যাপিটাল এফএক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি যেহেতু আমার লোয়ার লিমিট 0, হায়ার লিমিট হচ্ছে 10, লোয়ার লিমিট আগে সে 0, আপার লিমিটের পরে সে হচ্ছে 1, আর মাঝখানে হচ্ছে কি x - a, a তো 0 তাই না, ডিভাইড বাই b - a, মানে 10 - 0, b 10 না? জি স্যার। ইকুয়াল টু x/10 থাকে না? এই যে এটা আর কি, দেখছো? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে মিন সমান আমরা জানি a + b/2, আর ভেরিয়েন্স এর সমান জানি b - a² 12। বুঝতে পারছো? জি স্যার। এখানে আরো ছোট্ট কিছু ক্যালকুলেশন আছে, দেখি তার কিছু ছিল কিনা এখানে। 3-এ তো আরো কিছু ক্যালকুলেশন ছিল। x>8, তারপর হচ্ছে p বিটুইন 2 to 8, এই দুটো আমরা ক্যালকুলেট করছি কিনা একটু দেখি, নাহলে ক্যালকুলেট করতে হবে। না, ক্যালকুলেট করি নাই, তাহলে আমরা এখানে দেখাই। x8 যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, দেখো, ধরো p of x>8, x>8, তো এটা তো আমরা সিডিএফ তো আর গ্রেটার দেন ডিফাইন না, আমরা এটা কিভাবে লিখে নিব? 1 মাইনাস কত, p of x <= 8। খেয়াল করো, ইকুয়াল যে কোনো এক পাশে থাকবে, দুই পাশে থাকতে পারবে না।
তাহলে কত হবে 1 মাইনাস এই যে এখানে আমরা এই 10 এখানে পাচ্ছি না এটা এখানে না x/10 এ না, অর্থাৎ আমরা সিডিএফ থেকে হেল্প নেব। সিডিএফ থেকে হেল্প নিলে কত 10 বাই এরকম হবে না? বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা ইকুয়াল সাইনটা তারা এখানে বলতেছে, এখানে একটা ইকুয়াল সাইন আছে, এখানে ইকুয়াল সাইন হলে আর এখানে ইকুয়াল সাইন হবে না। ইকুয়াল সাইন যে কোনো এক জায়গা হয়, একাধিক জায়গায় ইকুয়াল সাইন হয় না। বুঝতে পারছো? হয় গ্রেটার সাথে হবে আর নাহলে কার সাথে হবে? এরপরে যেটা বের করতে বলছে আমাদের যে প্রবাবিলিটি অফ 2 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল 8, মেবি একটু দেখে নিই। উল্টা টুর সাথে ইকুয়াল আছে, অবশ্য কন্টিনিউয়াসে ইকুয়াল থাকা না থাকা একই কথা, কিন্তু যে কোনো এক পাশে ইকুয়াল অর্থাৎ যে কোনো এক সাইডে থাকবে, তাহলে এটা হবে এফ অফ তোমার 8 মাইনাস এফ অফ কত 2 না? বুঝতে পারতেছো? তাহলে ওখানে বসালে 8/10 মাইনাস কত 2/10 না? তাহলে দেখো 6/10। ক্লিয়ার? স্যার 8 তো স্যার 8 থেকে ছোট না, তো স্যার 8 কি হবে? কন্টিনিউয়াসে এটা কোনো সমস্যা নয়, ওটাই তো বললাম। ওকে কন্টিনিউয়াসে শুধুমাত্র দুই পাশে চিহ্ন ইকুয়াল রাখা যাবে না। বাট দেখো 8 থেকে ছোট, ডিসক্রিট হইলে 8 থেকে ছোট কিন্তু 7, আর কন্টিনিউয়াস 8 থেকে ছোট মানে তুমি 7.9 ধরতে পারো, 7.99 ধরতে পারো, 7.999 ধরতে পারো, পারো না? জি স্যার। এই জন্য এখানে এটা রাখা যাবে। কন্টিনিউয়াস আর ডিসক্রিটে মূল পার্থক্যটা এই জায়গাতেই, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট নাম্বার 4 দেখি। নাম্বার 4 বলতেছে যে এই মোমেন্ট জেনারেটর ফাংশনটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে এই এক্সপেকটেশন ভেরিয়েন্স এবং এই প্রবাবিলিটিটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো এই যে এটা দেওয়া আছে, এটা কিন্তু চাইলে আমরা এভাবে লিখতে পারি। দেখো তো এই দুটাকে কম্বিনেশন করে আমি নিচেরটা লিখতে পারি কিনা। মানে আমি জেনারেল ফর্মে লিখলাম e টু পাওয়ার bt মাইনাস e টু পাওয়ার at ডিভাইড বাই t ইনটু b মাইনাস a when t not equal to 0 আর 1 when t equal to 0 লেখা যায় না? জি স্যার। তাহলে এখানে a equal to 4, b equal to কত? ইকুয়াল টু 5। 5। তাহলে এটা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়তেছে, যার মোমেন্ট যার পিডিএফ হবে fx equal to 1 by b minus a equal to 1, আর লিমিট তো এটা কিছু করার নাই। এবার চলো আমরা সিডিএফ লিখি। সিডিএফ আমরা জানি যে 4 শুরু হওয়ার আগে 0, 5 শেষ হওয়ার পরে 1, ইন বিটুইন কত হবে? মাঝখানে কত? মাঝখানে হচ্ছে x minus a, এ হচ্ছে 4 ডিভাইড বাই b minus a, 5 minus 4 ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু কত হয়? x minus 4 বাই এটা না হয় কিনা? জি স্যার। এই খুব কঠিন কিছু নয় কিন্তু, ঠিক আছে? স্যার কি নট ইকুয়াল টু 0 এর জন্য ফাংশনটিকে আরেকবার দেখা যাবে স্যার কোনটা? এর উপরে? ওটা তো বলে দিছে, এটা আমি লিখি নাই তো, ওরা বলে দিছে, এটা ওদের দেওয়া। এখান থেকে আমি এটা সাজায় লিখছি জাস্ট। ও স্যার 5 মাইনাস 4টা স্যার 1 বানানোর জন্য লিখছি। না না, এটা কই যে t ইনটু b মাইনাস a সাজানোর জন্য লিখছি। জি স্যার। তো মিউ তো আমরা জানি a প্লাস b বাই 2, আর ভেরিয়েন্স আমরা জানি b মাইনাস a হোল স্কয়ার বাই 12। ওকে, আচ্ছা এরপরে 7 8 এর সবগুলা ম্যাথ এখানে আমি করে দিছি। আমি একটা ম্যাথ বুঝাই দিব, ঠিক আছে? এদের প্রত্যেকটাতে বলতেছে, আমার কোশ্চেনটা একটু খেয়াল করো, 7 এবং 8 প্রত্যেকটা ম্যাথে একই স্টেটমেন্ট বলতেছে আমাকে। কি স্টেটমেন্ট বলতেছে? যে প্রতিটাতে কোন জায়গায় একটা সি আছে, সিটা হয় ফাংশনে আছে নাহলে ইন্টারভালে আছে। দেখো এখানে ফাংশনে সি আছে, তাই না? তিনটা জায়গাতে আছে না? জি স্যার। জি স্যার। আর এখানে ইন্টারভালে সি আছে, আবার এখানে আবার ফাংশনে সি আছে না? অর্থাৎ
হয় ফাংশনে বা ইন্টারভালে কোনো এক জায়গাতে সি আছে, তোমার কাজ হচ্ছে এটা সিটা খুঁজে বের করবা। এবং খুঁজে বের করার ক্ষেত্রে তোমার সুবিধা হচ্ছে তারা বলে দিচ্ছে যে এফএক্সটা পিডিএফ, এফএক্সটা পিডিএফ এই শর্তে তুমি কি করবা, সিটা খুঁজে বের করবা। এটা তো তোমার প্রথম কাজ, ঠিক আছে, 7 এবং 8 এর প্রত্যেকটা ম্যাথে। এবার দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে এই যে তুমি যখন সি মান পেয়ে যাবা তখন তো পিডিএফ স্বয়ংসম্পূর্ণ, তাই না? স্বয়ংসম্পূর্ণ না? জি স্যার। তখন পিডিএফ থেকে তোমাকে বের করতে হবে সিডিএফ, দ্যাট মিনস এফএক্স, ক্যাপিটাল এফএক্স। আমি গ্রাফ অ্যাভয়েড করতেছি, কারণ গ্রাফ নিয়ে এর আগে আমি অনেক কাজ করছি, সো আমি পার্ট 3 বাদ দিচ্ছি। এরপরে তোমাকে মিন এবং ভেরিয়েন্স বের করতে হবে। তো মিন ভেরিয়েন্স বের করার জন্য আমি এখানে এক্সপেকটেশন ইউজ করেছি, আমি মোমেন্ট জেনারেটর ফাংশনে যাই নাই, কারণ ফাংশনগুলো এমনিতে জটিল, মোমেন্ট জেনারেটর ফাংশনটা হয়তো আরো জটিল হতে পারতো, আমি এই জন্য সেদিকে যাই নাই। তাহলে প্রতিটাতে আমরা সি বের করব, তারপরে সেখান থেকে সিডিএফ বের করব, মিন এবং ভেরিয়েন্স বের করব, ঠিক আছে? দেখো পিডিএফ হওয়ার শর্ত কি, টোটাল ইন্টিগ্রাল ভ্যালু 1 না? পিডিএফ এর শর্ত জি কি? স্যার। জি স্যার। টোটাল ইন্টিগ্রাল ভ্যালু 1। এই একটা শর্তই থ্রু আউট 7 8 এ আমরা ইউজ করব, ঠিক আছে? তা চলো দেখা যাক কি করা যায়। দেখো এখানে প্রথম দিচ্ছে কি fx equal to 4x2 plus c, টোটাল ইন্টিগ্রাল যদি 1 ধরো তাহলে ইন্টিগ্রালটা দেখো, ইন্টিগ্রেট করলে কত হবে, x2 plus c plus 1 ডিভাইড বাই c plus 1 না? হ্যালো, জি স্যার। x equal to 1 এখানে x equal to 1 আর 0 বসাও, 0 বসালে 0, 1 বসালে জাস্ট 4, কারণ এখানে c এর মান 1 বসালে 1 উপর পাওয়ার যাই হোক 1 হয়, 1 into 4 equal to 4 ডিভাইড বাই c plus 1 equal to 1। ক্যালকুলেট করলে আমি c সমান কত পাইছি, 3 পাইছি না? জি স্যার। সো fx equal to c এর ভ্যালু এখন বসাই দিব। এটাই বলতেছি আর কি যে স্বয়ংসম্পূর্ণ ফাংশন, যখন তুমি c এর ভ্যালুটা বসাই দিবা। fx equal to 4x cube when 0 less than equal x less than equal 1। এখন fx বের করতে হবে, দ্যাট মিন্স সিডিএফ। সিডিএফ আমরা কি করে, লোয়ার লিমিট থেকে এক্স পর্যন্ত না, কি বের করি, লোয়ার লিমিট থেকে এক্স। লোয়ার লিমিট থেকে। আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, 0 টু এক্স আমরা একটা ডামি ভ্যারিয়েবল ধরছি w, 4w কিউব বাই dw, তাহলে w টু পাওয়ার 4 আপনার ইন্টিগ্রেশন, তাহলে x টু পাওয়ার 4। অবশ্যই অবশ্যই এই লিমিটটা উল্লেখ করতে হবে, না হলে নাম্বার কমে যাবে। কারণ আমরা বলছি যে স্যার লিমিটে যদি আমার ইকুয়াল সাইন না থাকে তারপরে আমরা 0 থেকে ধরবো না? হ্যাঁ 0 থেকে ধরবো, কারণ কন্টিনিউয়াস এটা ধরা যায়। বাট এখানে যদি আমি এই যে লিমিটটা না পাই তাহলে কিন্তু মার্কস কাটা যাবে, কারণ পিডিএফ এর লিমিট এবং সিডিএফ এর লিমিট কিন্তু একই হবে, ঠিক আছে? নেক্সট এক্সপেকটেশন বের করার ক্ষেত্রে আমরা জানতাম কি, আমরা জানতাম যে ডিসক্রিটে x fx ইন্টিগ্রেট কি হইতো, সাম হইতো, এখন কি হবে, ইন্টিগ্রেট হবে। বুঝতে পারতেছো? ইন্টিগ্রেশনটা বোঝাতে যাচ্ছি না আমি। x fx ইন্টিগ্রেট হচ্ছে বিটুইন দ্য গিভেন ইন্টারভাল 4/5 আসছে। সিমিলারলি x স্কয়ার ইন্টিগ্রেট করলে x স্কয়ার fx dx ইন্টিগ্রেট করছি 2/3 আসছে। তাহলে mu equal to expectation of x equal to 4/3, sigma square equal to expectation of x square minus expectation of x whole square 2/75। ক্যালকুলেশনটা পরে দেখলেও চলবে, আগে বলো নিয়মটা বুঝছো কিনা, জি স্যার, বুঝছি। কারণ এগুলো তো সবই ইন্টিগ্রেশন, তোমাদের জন্য এগুলো তো নতুন কিছু না, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার। সিমিলার পরেরটা দেখো, c root x, আমরা এটাকে ইন্টিগ্রেট করব 1 ধরে নেব। তো c তো কনস্ট্যান্ট, কিছু করার নাই, root x কে ইন্টিগ্রেট করলে x2 by 3/2 ডিভাইড বাই 3/2। এখানের মধ্যে x এর ভ্যালুটা যদি তুমি বসাও, এখানে 3/2 বা শেষে গুণ হয়ে যাবে 1 এর সাথে 3/2, আর x এর ভ্যালু যদি তুমি 4 বসাও, 4 কিউব সমান হচ্ছে কত, 64, তাকে রুট করলে হচ্ছে 8। অথবা ক্যালকুলেটরও যদি তুমি 4 টু দি পাওয়ার 3/2 বসাও দেখবা 8 আসবে। 8c ইকুয়াল টু 3/2, তাহলে c ইকুয়াল টু কত, 3/16 না? তাহলে ফাংশনটা আসছে কিরকম, c এর ভ্যালু বসাই দিলাম 3/16 রুট x। বুঝতে পেরেছো? হ্যালো,
জি স্যার। দেন অ্যাজ ইউজুয়াল এফএক্স বের করতে 0 টু x এর মধ্যে এটা ডামি ভেরিয়েবল বসে ইন্টিগ্রেট করবা। মিউ ভেরিয়েন্স মিন এন্ড ভেরিয়েন্স বের করার জন্য এক্সপেক্টেশন x, এটা হচ্ছে x fx dx ইন্টিগ্রেশন। অবশ্যই এখানে লিমিট চেঞ্জ 0 টু 4, আগে ছিল 0 টু 1 আর এখন কত 0 টু 4, কারণ গিভেন রেঞ্জটা হচ্ছে এখন 0 টু 4। এই দেখো আমি কিন্তু এখানে 0 টু 4 উল্লেখ করছি না? জি স্যার। বি কেয়ারফুল। এই হলো অবস্থা। তাহলে এই কাজটা করতে হবে। একইভাবে x স্কয়ার জন্য x স্কয়ার fx dx ইন্টিগ্রেট করার পরে জাস্ট ফর্মুলা ফেলে দিবা। সিমিলারলি তোমার সি এর আমি দেখাচ্ছি না, সি তারপরে 8 এর এ। আবার দেখো অনেক সময় এটা লিমিটও থাকতে পারে, একটু খেয়াল করো। 8 এর এ দেখো, এ কঠিন না বি কঠিন, একটু দেখি তো কোনটা কঠিন, ওটা বুঝিয়ে দিব। এটা দেখো বি। অনেক সময় সিটা তোমার ফাংশন না থেকে তোমার রেঞ্জে থাকতে পারে। কোথা থাকতে পারে? স্যার রেঞ্জে। রেঞ্জে। এখানে দেখো, বাট কোনো সমস্যা নেই, নিয়ম একটাই। total integral is 1 whereas the limit from minus c to plus c। তো আসো এখন আমরা এখানে যদি x স্কয়ার ইন্টিগ্রেট করি তাহলে x কিউব বাই 3 হয়, এই 3 এর সাথে সেটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x কিউব বাই 16। তো c এর ভ্যালু একবার যদি তুমি x এর ভ্যালু একবার c একবার মাইনাস c বসাও, যেহেতু অড পাওয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2c কিউব, ঠিক আছে, আর 16 এর পাশে কি 1 এর সাথে গুণ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে 2c কিউব ইকুয়াল 16, তাহলে c ইকুয়াল টু 2 না? জি স্যার। c ইকুয়াল টু 2। এরপরে তো আরগুলো তো আগের মতোই, তাই না? fx কে আমরা পেয়ে গেলাম এরকম, তাহলে -2 থেকে 2, দেন অ্যাজ ইউজুয়াল এটাকে সিডিএফ বের করবা। সিডিএফ বের করার জন্য কি করতে হয়? হোল লোয়ার লিমিট, বি কেয়ারফুল, আগেগুলো 0 থেকে ছিল, কিন্তু এখন লোয়ার লিমিট কত? -2। এখন লোয়ার লিমিট কত? -2 না? -2। দেখো -2 থেকে ইন্টিগ্রেট শুরু হয়েছে, এখানে কিন্তু আবার 0 বসাই দিও না, -2 থেকে x। দেখো এই জন্য একটা 8 এখানে -2 বসালে কিন্তু 8 চলে আসছে, x কিউব প্লাস 8 বাই 16, দেখছো? জি স্যার। ওকে, দেন এক্সপেকটেশন কিন্তু হোল ডোমেইনে -2 থেকে 2 ইন্টিগ্রেট করবা, বেচারা 0 আসছে। তারপর হচ্ছে এক্সপেকটেশন x স্কয়ার, মিন 0, তাহলে ভ্যারিয়েন্স হচ্ছে 12/5। বুঝতে পেরেছো? জি স্যার। বেসিক কিন্তু একটাই, টোটাল ইন্টিগ্রেশন 1, তারপরে এক্সপেকটেশন, তারপরে মিন ভ্যারিয়েন্স, এগুলো সব একই, একরকমই। যে সি, সেটা দেখো তোমরা। তারপরে আমরা যাব কোথায়? আমার 9-এ যাওয়ার আগে আমরা একটা কোশ্চেনটা পড়ে আসি, 9 আমাদের কি বলে। 9 কি বলতেছে? Let the random variable x has the pdf this, sketch the graph of the pdf, ওকে করব, অসুবিধা নাই। Determine and sketch the graph of cdf, ওকে আমরা ডিটারমাইনও করব, সিডিএফ ও বের করব, কোনো সমস্যা নাই। সিডিএফ বেরও করব, স্কেচও করব, তারপরে এই প্রবাবিলিটি গুলো বের করব। যখন সিডিএফ আমাদের হাতে থাকবে, প্রবাবিলিটি বের করার জন্য আমরা তো সিডিএফ ইউজ করতে পারবো না? জি স্যার। তো চলো দেখি, এখানে বলছে 2x - 1, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট কত? 1, ঠিক আছে। তো x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু কত? মানে fx ইকুয়াল টু কত? x এর 0 বসাও তো 2 না? জি স্যার। তাহলে দেখো x ইকুয়াল যখন 0, y ইকুয়াল তখন 2, আর x ইকুয়াল যখন 1 বসাবা তখন এটা 0 না? তাহলে আমরা তখন এরকম একটা লাইন পাবো না? এটা সিডিএফ এর গ্রাফ, কিন্তু এখানে একটা ছোট্ট একটা মিস্টেক আছে আমার, বলো তো কি সেটা? এই গ্রাফটা আসলে এতটুকু নেওয়া যাবে না, গ্রাফটা অনলি নিতে হবে কতটুকু? এতটুকু নিতে পারবা, এর বাইরে তুমি মান নিতে পারবা না। কেন পারবা না? সব 0 বাকি যাবে। রাইট, গিভেন হচ্ছে 0 থেকে 1, এর বাইরে নেওয়া যাবে না। সো এই গ্রাফের বাকি অংশটুকু ছেড়ে ফেলতে হবে।
এগুলা থাকবে না, যতটুকু অনলি আমি রেড সাইন দিছি অতটুকুই থাকবে, ঠিক আছে? চলো এবার সিডিএফ বের করি। এখানে বলছে 0 থেকে 1, যদিও সাধারণ ফর্মুলা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত, বাট আমাদের তো শুরু হচ্ছে 0 থেকে, তাহলে 0 থেকে এক্স 2 × 2 - w dw ইন্টিগ্রেট করো 2w - w স্কয়ার 0 থেকে x, দ্যাট টুয়াইস x - x স্কয়ার। এটা গ্রাফকে ড্র করছি, এটা গ্রাফ ড্র করা উচিত ছিল না? এটা গ্রাফ তো চাইছে, তাই না? ওকে, এটা গ্রাফ ড্র করে দিই। দেখো আচ্ছা, গ্রাফটা ড্র করার সিস্টেমটা একটু খেয়াল করো। এটা মিনিমাম এখানে লোয়ার লিমিট কত, 0 না? তাহলে 0 আগে সে 0 কিনা? সে 0 আগে কি? 0 আগে 0। তাহলে 0 আগে 0 আমরা একটা দাগ টানবো, সে 0 আগে 0, এটা বোঝানোর জন্য। যেমন হয় 0 আগে 0 ইচ্ছে করে টানছি, পরে এটাকে নামায় নিয়ে আসবো। আগে 0, ওকে। তারপর ধরি সে কতটুকু পর্যন্ত, 1 পর্যন্ত না? সে 1 আমি ধরি এটা হচ্ছে 0 পজিশন, এর হচ্ছে 1 পজিশন, 1 এর পরে সে 1 না? জি স্যার। তাহলে 1 এর পরে 1, 1 এর পরে সে হচ্ছে 1। আচ্ছা, এখন মাঝখানের পার্টটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। মাঝখানের পার্ট আসলে কেমন হবে? বোল্ড, এটাকে ডাবল দুটো একসাথে দিই তো মোটা বোঝানোর জন্য। মাঝখানের পার্টটা এখানের মধ্যে এটাকে সংযোগ করতে হবে। তো এক্স স্কয়ার ডোমিনেন্ট টার্মের যে প্যাটার্ন, ওই প্যাটার্নটা ফলো করবে, তাই না? ডোমিনেন্ট টার্ম এক্স স্কয়ার না? জি স্যার, তারা বললি প্যারাবোলিক। এক্স স্কয়ার প্লাস হলে সে কি, তোমরা এখন এটা ডিসিশন নিও না। এক্স স্কয়ার প্লাস হলে সে যাওয়ার কথা ছিল এভাবে, কিন্তু এক্স স্কয়ার কি মাইনাস, তাহলে কি এইভাবে যাবে? উল্টা দিক দিয়ে যাবে না? জি স্যার। এটা এখন এইভাবে যাবে, প্যারাবোলিক, বাট এখন এইভাবে যাবে। ফ্রেন্ড ডিসকাস করছি তো হয়তো এটা ভালো হয় নাই, বাট এটা এরকমই যাওয়ার কথা আর কি, যেহেতু এক্স স্কয়ারটা নেগেটিভ। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে একটা এটা জয়েনিং, এটা নেগেটিভ প্যারাবোলিক। আমরা একটু পয়েন্ট গুলো দিয়ে লিখে দেব। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটাও কত, 1 না? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল এফ এক্স। এখানে আমরা একটু বলে দিই, এটা হচ্ছে এক্স, আর এটাকে তুমি এফএক্সও লিখতে পারো, অথবা এভাবে মানে স্মল এফএক্সও লিখতে পারো, অথবা পিএক্সও লিখতে পারো, কোনোটাই অসুবিধা নাই, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে গ্রাফটা ক্লিয়ার। এখন চলো আমাদেরকে বের করতে বলছে 0 টু হাফ। তো এফ 0 টু হাফ, এটা 0 টু 1 এর মধ্যে আছেই, তাহলে এফ হাফ মাইনাস এফ 0, জাস্ট এই যে মানে এখানে হাফ বসাই দিছি আর কি। বুঝতে পারছো? ফাংশনে বসা দিলেই আমরা ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। যেমন 1/4 থেকে 3/4 দুটাই এর লিমিটের মধ্যে আছে। এফ অফ 3/4 মাইনাস এফ অফ 1/4, জাস্ট লিমিটে ফাংশনের ভ্যালু বসাইছে। আর x ইকুয়াল টু 2/3/4, এখানে দুইটা বিষয় চিন্তা করা যায়। একটা হচ্ছে কন্টিনিউয়াস
যে ফাংশন কন্টিনিউয়াস ফাংশন সাধারণত একটা পয়েন্টে ডিফাইন নয়। কন্টিনিউয়াস ফাংশন কি একটা পয়েন্টে ডিফাইন নয়, আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। অথবা কেউ যদি চিন্তা করে এরকম যেখান থেকে শুরু হয়েছে ওখানে শেষ হয়েছে, তাহলে জিরো বলা যায়। তাহলে কেউ বলে নট ডিফাইন, কেউ বলে জিরো, যেটাই লিখো আমরা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? আর x গ্রেটার দ্যান ইকুয়াল 3/4 গ্রেটার দ্যানের জন্য হলে 1 মাইনাস লিখতে হয়। এখানে 3টা কেমন যেন হইছে। গ্রেটার জন্য কি লিখতে হয়? 1 মাইনাস। মানে ফ্যাক্টটা এরকম যে p অফ x গ্রেটার দ্যান, সরি আমার হাতে লেখাটা লেজরেই বেশি আসে, এটা একটা প্রবলেম। স্যার আগের কোশ্চেনটা কি নট মানে সিঙ্গেল পয়েন্টের জন্য নট ডিফাইন? সিঙ্গেল পয়েন্ট নট ডিফাইন্ড, অথবা কেউ কেউ এটাকে জিরো লিখে। ওকে কারণ কন্টিনিউয়াস না, ইন্টারভাল কি একটা পয়েন্টে থামতে পারে নাকি? না স্যার। এখান থেকে মূলত ওই লাইনটা আসছে, একটা লাইন এখানে স্কিপ করে গেছিলাম। ঠিক আছে, এখান থেকে আসছে মূলত ওই লাইনটা। আমরা এটা কমপ্লিমেন্ট আকারে লিখতে পারি, তারপরের লাইনে ওই কাজটা আমরা করতে পারি। ক্লিয়ার? তারপরে তো এফএক্স এর এই যে এফএক্স এর ভ্যালু তো আমরা আগে বের করে রাখছি, আমরা বারবার কিন্তু এখানে মান বসাচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পারতেছো আমরা কি করতেছি? এখানে মান বারবার মান বসাচ্ছি না? সিডিএস এর ফাংশন। জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে 14। 14 হচ্ছে চ্যাপ্টার সবচেয়ে কঠিন ম্যাথ। আমি কি তোমরা রেডি আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, 14 বুঝতে পারলে আর তো এখানে ম্যাথ আমারটা নাইও। 14 সবচেয়ে কঠিন। আমি চাচ্ছি যে 15টাকে বুঝে আসি, 14 এ পরে যাবো। ঠিক আছে, 14 একটু ঝামেলা আছে, 15টা বুঝে আসি। ফিফটিন কি বলছে দেখো, দ্য লাইফ এক্স ইন ইয়ার্স, মানে এক্সটা বছরে নির্ধারিত, অফ দ্য ভোল্টেজ রেগুলেটর অফ এ কার হ্যাভ দ্য পিডিএফ, অর্থাৎ একটা কারের যে ভোল্টেজ রেগুলেটর এটা লাইফ টাইম হচ্ছে এই ফাংশন দ্বারা ডিফাইন করা হয়। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেগুলেটর উইল লাস্ট অ্যাট লিস্ট 7 ইয়ার, সে অন্তত 7 বছর টিকবে। অন্তত 7 মানে কি গ্রেটার দ্যান ইকুয়াল 7 না? কি বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়াল 7 যদি হয় তাহলে আমাকে তো আগে সিডিএফ টা বের করতে হবে, তারপর সেখানে 7 আর মোর বসাইতে হবে, তাই না? জি স্যার। কি বলো? আচ্ছা, এরপর বলছে গিভেন দ্যাট ইট হ্যাজ লাস্টেড 7 ইয়ার্স, যদি এটা 7 বছর টিকে, হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট ইট উইল লাস্ট অ্যানাদার 3.5 ইয়ার্স, এটা 7 বছর টিকলে আরো 3.5 বছর টিকার সম্ভাবনা কত? কিন্তু টাইম হচ্ছে কন্টিনিউয়াস, টাইম তো আর 7 পরে আবার 3.5 আসে না, 7 পরে 3.5 যোগ হয়ে 10.5 হয়। ব্যাপারটা এরকম না? জি স্যার। তার মানে হচ্ছে এটা 7, এটা যদি 7 ইয়ার্স টিকে এটা 10.5 ইয়ার্স টিকবে কিনা, ব্যাপারটা এরকম জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা 7 ইয়ার টিকারও বের করব, তারপর 10.5 ইয়ার্স টিকাটাও বের করব, তারপর 7 এর সাপেক্ষে 10.5 হবে কিনা সেটা কন্ডিশনালটাও বের করব। বুঝতে পারছো? জি স্যার। এই ম্যাথে সিমিলার একটা ম্যাথ আমি এক্সাম্পলে করছিলাম, তোমাদের কাছে হয়তো ক্লিয়ার হয় নাই, সো এই ইন্টিগ্রালটা একটু ভালো করে দেখো। এটা কিন্তু গত ক্লাসে বুঝাতে চাইছিলাম। দেখো, fx equal 3x² / 7 কিউব e - x/7 হোল কিউব, টাইম ডিফাইন করা হয়েছে লম্বা টাইম 0 টু ইনফিনিটি, মানে মেশিনটা চলবেই। ওকে, তাহলে এটা ইন্টিগ্রেট করতে হবে লোয়ার লিমিট 0 0 টু x, আমরা ডামি ভেরিয়েবল ধরছি 3w² / 7 কিউব e⁻w/7 হোল কিউব dw। দেখো এটা ইউভি তুমি অ্যাপ্লাই করতে পারবা না, কারণ এখানে w না, w কিউব, w কিউব না এখানে। তাহলে তুমি ইউভি অ্যাপ্লাই করার জন্য চিন্তা ভাবনা করে থাকো, সেটা মাথা থেকে ফেলে দিতে হবে, রাইট? এখানে সাবস্টিটিউশন ইউজ হবে। দেখো w/7 হোল কিউব z ধরছে, তাহলে 3w² / 7 কিউব dw dz। এখন আসো, সিমিলার একটা ম্যাথ আমরা এক্সাম্পল করছিলাম, মনে আছে? এক্সাম্পল 5। এখন এখানে w 0 হলে x এখানে w লোয়ার লিমিট 0 হায়ার লিমিট x না? ঠিক আছে? হ্যালো, জি স্যার।
তাহলে আমরা যদি এখানে w ভ্যালু 0 এবং x বসাই তাহলে z ইকুয়াল টু কত 0 এবং w x/7 হোল কিউব না? জি স্যার। জাস্ট লিমিট চেঞ্জ করে দিছি, খুব সহজ হয়ে গেছে। e টু পাওয়ার মাইনাস জেড ডিজেড ইন্টিগ্রেট করলে মাইনাস e টু পাওয়ার মাইনাস জেড, লোয়ার লিমিট আগে বসাইছি যেহেতু মাইনাস আছে, খুব সহজ ইন্টিগ্রেশনটা হয়ে গেছে না? জি স্যার। এখন মোর দ্যান 7 ইয়ার্স, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল অ্যাট লিস্ট 7 ইয়ার্স। মোর দ্যান 7 হইলে x গ্রেটার দ্যান 7 হইতো, কিন্তু এখন বলছে অ্যাট লিস্ট 7, তার মানে 7 অর মোর। সো x গ্রেটার দ্যান ইকুয়াল 7, তাহলে এটা 1 মাইনাস x লেস দ্যান 7। সো 1 মাইনাস f অফ 7, এখানের মধ্যে জাস্ট x এর ভ্যালু 7 বসাই দাও, কাটাকাটি করলে 1 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1 মাইনাস e টু পাওয়ার মাইনাস 1, 1 ক্যান্সেল, e টু পাওয়ার মাইনাস 1 না? জি স্যার। দেন আবার 10.5 একই অবস্থা, e টু পাওয়ার এখানের মধ্যে তুমি যদি 10.5 কে 7 দিয়ে ভাগ করো 1.5, 1.5 কে যদি কিউব করো তাহলে 3.375, ঠিক আছে না? জি স্যার। এবার আসো কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি কি করতে হয়? কন্ডিশন দিয়ে ভাগ করে দিতে হয় না? কি বলো? জি স্যার। দেখো কন্ডিশনাল দিয়ে ভাগ করে দিছে, তাহলে e টু পাওয়ার মাইনাস 2.375। ওকে, স্যার উপরে আমরা দুইটার কন্ডিশন নিয়ে করতাম না আগে, হ্যাঁ কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে। তো তো কমন তো 10.5 এর মধ্যে 7 আছে না? ও আচ্ছা স্যার, বুঝছি। 10.5 তো 7 থাকবেই। আচ্ছা 3.2 চ্যাপ্টার আমরা যাব না। তোমাদেরকে এই ম্যাথটা আমি হোমওয়ার্ক দিচ্ছি 16, কিভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে সিডিএ বের করবা। প্রথমে কি করবা? জি সিডিএ বের করবা। আচ্ছা আমি 14টা যেভাবে করতেছি ঠিক সেভাবেই করবা, ওকে? আমি 14টা যেভাবে করতেছি 16টা হুবহু সেভাবে করবা। 14 থেকে উল্টা 16 সহজ হবে। চলো আমরা এখানের মধ্যে এটা দেখি। নাম্বার 14 কি বলে? তোমরা চাইলে এটাও ট্রাই করতে পারো, এগুলো খুব একটা কঠিন কিছু না। 12 16 এই দুটো ট্রাই করতে পারো, যদি কোথাও আটকাও আমাকে বলতে পারো। মানে এখানে সিডিএ বের করতে হবে আর কি, তাই ইন্টিগ্রেট করতে হবে। আমার মনে হয় তুমি ইন্টিগ্রেট করতে পারবা। সো তোমাদের দুটো হোমওয়ার্ক দিলাম, কত কত 12 and 16। চলো আমরা লাস্ট ম্যাচ শুরু করি আমাদের 14 এর কোশ্চেনে বলতেছে, হ্যালো, জি স্যার। দুটো হোমওয়ার্ক দিয়েছি, শুনতে পেয়েছো? জি স্যার। কত কত? জি স্যার। স্যার 16, আরেকটা পরে 12 and 16। দেখো এখানে বলছে লেট fx is half between 0 to 1 and 2 to 3। তার মানে দুই জায়গাতে তার ভ্যালু আছে, 0 আদারওয়াইজ অন্য জায়গায় সে 0। তার মানে তার কিছু প্রবাবিলিটি আছে 0 থেকে 1 এর মাঝে, কিছু প্রবাবিলিটি আছে 2 থেকে 3 এর মাঝে, এবং অন্য জায়গায় সে কত? 0। আমাকে বলতেছে প্রথমে এটা গ্রাফ ড্র করতে, যে ফাংশনটা দিয়েছে। এরপর বলছে সিডিএফটা ফাইন্ড আউট করতে এবং সিডিএফ এর গ্রাফ ড্র করতে। ওকে, এগুলো কোনো কঠিন বিষয় না। এরপর বলতেছে এমন একটা পয়েন্ট বের করো, মানে পাই 0.25 বের করো। পাই 0.25 বের করো মানে হচ্ছে যে এমন একটা পয়েন্ট বের করো যার প্রবাবিলিটি হচ্ছে 0.25। ব্যাপারটা ওরকম না? পাইয়ের নিচে যেটা থাকে এটা তার প্রবাবিলিটি না? জি স্যার। আবার বলতেছে এমন একটা পয়েন্ট বের করো যার প্রবাবিলিটি কত? 0.50। 0.5। তারপর আরেকটা পয়েন্ট বের করতে বলছে যার প্রবাবিলিটি কত? 0.75। 0.75। আচ্ছা, আবার এখানে বলতেছে তুমি কি এখানের মধ্যে তুমি যেটা পাইছো এটা ইউনিক কিনা, এটা কি একটা না একাধিক? তাহলে আমাদেরকে পিডিএফ যেটা দিচ্ছে এটা গ্রাফ ড্র করতে হবে, সিডিএফ ফাইন্ড আউট করতে হবে, তার গ্রাফ ড্র করতে হবে, সিডিএফ থেকে এই পজিশন গুলো খুঁজে বের করতে হবে। অনেক কাজ না? কি বলো? জি স্যার। অনেক কাজ, আর এটা খুব একটা সহজও নয়।
দেখো ম্যাথ বুঝাচ্ছি, পোলা মানে হোমওয়ার্ক নিয়ে চিন্তা করতেছে, অথচ ম্যাথগুলো না বুঝলে হোমওয়ার্ক করতে পারবে না। আর আমি তো বেশিরভাগ ম্যাথ করেই দিছি, তোমরা তো শুধু ফেয়ার করবে, ব্যাপারটা এরকম না? কি বলো? জি স্যার। তা তো টেনশনে কি আছে? আর ওই কিছু কিছু ম্যাথে কিছু ভুল আছে, ভুলগুলো কারেকশন করবা, ভুলগুলো দেখা দিছি না? জি স্যার। এই আর কি। দেখো এটা হচ্ছে আমার পিডিএফ। 0 to 1 এর মাঝে তার ভ্যালু আছে, 2 থেকে 3 এর মাঝে তার ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটা কত? হাফ। হ্যাঁ, খুব সহজ বিষয়। দেখো এই যে 0 থেকে 1 এখানে তার ভ্যালু আছে, আবার 2 থেকে 3 এখানেও তার কি আছে? ভ্যালু আছে, রাইট? জি স্যার। এখানে সে কত? হাফ। হাফ। পিডিএফ এ অনুযায়ীগুলো উল্লেখ করার দরকার হয় না, তুমি অনুযায়ীগুলো চাইলে উল্লেখ করে 0 দেখাইতে পারো, কিন্তু এটা নেসেসারি নয়। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। তবে সিডিএফ এ 0 গুলো দেখাই দিতে হয়, পিডিএফ এ 0 দেখাইতে হয় না। এখন তোমাকে দেখতে হবে তো ইন্টারভাল কয়টা, প্রত্যেকটা ইন্টারভালের জন্য একবার করে সিডিএফ বের করতে হবে। আগে ইন্টারভাল ছিল 3টা, কারণ আমাদের মাত্র একটা মাত্র ইন্টারভালে ডিফাইন করতাম, তার আগে 0 হইতো, তারপরে কি হইতো? 1 হইতো, তাই না? জি স্যার। এখনো 0 আগে সে 0 হবে, 3 এর পরে সে 1 হবে, কিন্তু মাঝখানে জায়গা কয়টা? একটা, দুইটা, তিনটা না? তাহলে 3টা জায়গাতে আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে না? তিনটা কি হবে? এই যে এখানে 0 থেকে 1 এর মাঝে হাফ আছে, এখানে একটা সিডিএফ পাবো, জি স্যার। তারপরে এই সিডিএফটা এখান থেকে এখান পর্যন্ত কন্টিনিউয়াস চলতে থাকবে, কারণ এখানে যেহেতু তার ভ্যালু নাই, এটা বাড়বে না, কিন্তু এখান থেকে এখানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে না? জি স্যার, মানে ওই 0 থেকে 1 এর যে সিরিয়াল কম ওইটাই চলতে থাকবে। হ্যাঁ, কারণ পিডিএফ গুলো যোগ হয়ে হয়ে সিডিএফ হয়। তাহলে 0 আগ পর্যন্ত 0 থাকবে, 0 থেকে 1 এর মধ্যে সেটা বাড়তে থাকবে। সিডিএফ এর কথা বলছি। 1 থেকে 2 তে যেহেতু পিডিএফ নাই, তাহলে সেখানে সে একটা কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে মুভ করতে থাকবে, আবার 2 থেকে বাড়তে থাকবে 3 পর্যন্ত, 3 থেকে 1 হয়ে যাবে, সে 1টাই থেকে যাবে, এরকম না? জি স্যার। দেখো এই যে 0 থেকে লেস দেন 0 কিছুই করার নাই, সিম্পলি 0 আগে নিয়মটাই। আবার দেখো গ্রেটার দেন 1 সিম্পলি 1, এই দুটো কি আমরা কোনো চেঞ্জ হইছে? হইছে? না স্যার। তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিটে চেঞ্জ নাই, চেঞ্জ হবে ভিতরে। চলো 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 এর মাঝে আমাদের কি করতে হবে? সিডিএফ বের করতে হলে আমরা কি লোয়ার লিমিট থেকে x আমরা জানি না? জি স্যার। আচ্ছা, এই ইন্টারভালের লোয়ার লিমিট কি? 0। এই জন্য 0 থেকে x, কারণ ইন্টারভাল টু ইন্টারভাল কিন্তু লিমিট চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। এখানে লোয়ার লিমিট 0, 0 টু x, এখানে কনস্ট্যান্ট ফাংশন হাফ dw, তাহলে w/2, তাহলে x/2 না? জি স্যার। x/2 কি না? আচ্ছা, যখন আমি এখানে আসছি x/2 হইছে, এখানে আসার পরে পিডিএফ এর ভ্যালু বন্ধ হয়ে গেছে না 1 আসার পরে? জি স্যার। 1 থেকে 2 তে কিন্তু পিডিএফ এর ভ্যালু আর নাই, তার মানে এখানে সিডিএফ বাড়বে না। তাহলে এটা হাইয়েস্ট পয়েন্টে যে ভ্যালুটা থাকবে সেটাই সিডিএফ কে কন্টিনিউ করবে। এই হাইয়েস্ট পয়েন্ট কত? 1 না? জি স্যার। 1। এখানে x/2 তে 1 বসাও, কত হয়? হাফ। এই সেই পুরো ইন্টারভাল হাফ কে ক্যারি করবে, কারণ এই ইন্টারভালে ভ্যালু যোগ হবে না, শুধু এখানকার লাস্ট পয়েন্টে যে ভ্যালুটা থাকবে সেটা ক্যারি করবে, কারণ এখানে পিডিএফ এর কোনো ভ্যালু নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যখন সে 2 তে আসছে আবার পিডিএফ যোগ হওয়া শুরু করছে না? জি স্যার। 3 পর্যন্ত। কিন্তু আগেটাকে সে বাদ দিবে, আগেটাকে সে ক্যারি করবে না, জি স্যার। কারণ সিডিএফ তো কন্টিনিউয়াসলি যোগ হয়ে আসবে, আগে যেটা ছিল ওটার সাথে বর্তমান এখন ইনক্রিমেন্ট। এখন লোয়ার লিমিট কত এখানে? স্যার 2। 2, তাহলে আগেরটার সাথে যোগ হবে লোয়ার লিমিট থেকে x পর্যন্ত, কিন্তু ফাংশন তো সেই হাফ, ইনডিউট করলে w/2, একবার x বসবে একবার 2 বসবে, x বসলে x/2 আর 2 বসলে 1, তাহলে x/2 মাইনাস হাফ হয় না? জি স্যার। এখন তোমার ইন্টেনশন ঠিক আছে কি এটা বোঝার উপায় আছে। 2 বসালে আগের লিমিট, 3 বসালে পরের লিমিট যদি আসে তাহলে তোমার রেজাল্ট ঠিক আছে। এখানে 2 বসাও,
কত হয়? x এর 2 বসাও। ওটা হাফ আসে না? হাফ, তাহলে আগে লিমিটটা স্যাটিসফাই করছে না? জি স্যার। আর 3 বসাও, 3 বসাও। 3/2 মাইনাস হাফ ইকুয়াল টু 1 না? জি স্যার। তার পরেরটা স্যাটিসফাই করছে না? জি স্যার। দেখবে এখানেও করবে। এখানে কত? 0 থেকে 1, এখানে x এর 0 বসাও, 0 আসে না? জি স্যার, 0। আর x এর 1 বসাও, হাফ আসে না? জি স্যার, হাফ। অর্থাৎ যেখানে ফাংশন বাড়তে থাকে, লোয়ার লিমিটের জন্য আগেরটার সাথে মিলবে, আপার লিমিটের জন্য পরেরটার সাথে মিলবে। যদি এটা না মিলে তাহলে তোমার ক্যালকুলেশন হয় নাই, কারণ সিডিএফ একটা কন্টিনিউয়াস ফাংশন, মিলবেই। তাহলে সবগুলো সামারি করে ফেলছি, দেখছো? দেখো তো জি স্যার। সামারিটা ঠিক আছে না? জি স্যার। আমাদের কিন্তু ওটা কিন্তু চেঞ্জ হয় নাই, যে লিমিটে ইন করার আগে 0, লিমিট ক্রস করার পরে 1, এগুলো চেঞ্জ হয় নাই, হয়েছে? না স্যার। মাঝখানে ইন্টারভাল গুলোর জন্য আলাদা আলাদা ভ্যালু আসছে না? জি স্যার। চলো ড্র শুরু করি। আমরা একটু ব্রেকিংটা দেখবো, আমাদের ব্রেকিং পয়েন্ট কোথায় কোথায় আছে। 0-তে আছে, 1-এ আছে, 2-তে আছে, 3-তে আছে, 4টা ব্রেকিং পয়েন্ট না? জি স্যার। ব্রেকিং গুলো দেখে নিব। দেখো 0, 1, 2, 3। ফার্স্ট অফ অল আমার স্কেচিংটা দেখো, সে 0 আগে 0, রাইট? জি স্যার। জি স্যার। সে 1 এর পরে 1, রাইট? জি স্যার। 1 এর পর হাফ না? সরি, 3 এর পরে 1, আমি কনস্ট্যান্ট গুলো নিয়ে নিব। 3 এর পরে 1, জি জি স্যার। স্যার। তার মাঝখানে 1 থেকে 2 তে সে হাফ না? জি স্যার। মাঝখানে গুলোতে x এর পাওয়ার কি? 1 করে না x এর পাওয়ার? জি স্যার, 1 স্যার। তাহলে x এর পাওয়ার 1 হলে লাইন হয় না? জি স্যার। সিম্পলি দেখো লাইন, সিম্পলি বলা লাইন। এটা একটু জটিল। দেখো ফার্স্ট এটা একটা লাইন, আবার দেখো এখানে আরেকটা লাইন পাবো। মানে ওটার উপরে প্রথম যদি আঁকি তাহলে ওই আগের গ্রাফকে ধরে ফেলে। হয়ে গেল না? জি স্যার। তাহলে তুমি কনস্ট্যান্ট গুলাকে প্রথমে, আমরা সবসময় কনস্ট্যান্ট গুলাকে আগে লিখে ফেলি, তারপর নন কনস্ট্যান্ট গুলাকে তাদের শেপ আকারে যোগ করাই দিই, তাই না? জি স্যার। এবং মজার বিষয় হচ্ছে সিডিএফ কখনোই নিচে নামে না, অলওয়েজ কি হয়? উঠতে থাকে। উপরে। দেখো এটা উপর দিকে উঠতেছে। এর আগে আমরা কিছু সিডিএফ এঁকেছিলাম মনে হয়, দেখি তো। দেখছো এটাও উপর দিকে উঠতেছে না? জি স্যার। এর আগেও আঁকছিলাম মনে হয়। পিডিএফ কমতে পারে কিন্তু সিডিএফ কখনোই কমবে না, সিডিএফ অলওয়েজ বাড়বে। সিডিএফ আঁকছিলাম আর একটা বাকি নেই, এই যে অলওয়েজ বাড়তেছিল না? জি স্যার। তাহলে সিডিএফ অলওয়েজ বাড়বে। পিডিএফ কমলেও কমতে পারে কিন্তু সিডিএফ কখনোই কি হবে না? কমবে না। কমবে না। তাহলে 14তে আমরা বেশ কিছু কাজ করে ফেলেছি। ফার্স্ট অফ অল আমরা পিডিএফ এর গ্রাফ এঁকেছি, তারপর সিডিএফ ফাইন্ড আউট করেছি, তারপর সিডিএফ এর গ্রাফ এঁকেছি। এখন কি পজিশন গুলো বের করবো না? ঠিক আছে, এখন কি করবো? পজিশন। পজিশন, ওকে। তাহলে বলছে পাই 0.25 বের করতে হবে, তাই পাই 0.25 এর সিডিএফ হবে 0.25, মানে প্রবাবিলিটি 0.25। এখন দেখতে হবে এই যে 0.25 প্রবাবিলিটিটা কোন রেঞ্জে আছে, আমরা একটু খুঁজে বের করবো এটা কোন রেঞ্জে আছে। এখানে যাও, 0.25, এটা 0, এটা হাফ, 0.25 নিশ্চয়ই এর ভিতরে আছে। অন্য কোথাও থাকার উপায় আছে? হ্যালো? না স্যার। তাহলে 0.5টা এটা ভিতরে আছে। এখন তাহলে আমরা এই ফর্মুলাটা এখন ইউজ করব। কি ব্যাপার, এটা এমন হচ্ছে কেন? যাক তাহলে এই চিহ্ন দিই।
কারণ এর আগের লিমিট হচ্ছে 0, তারপরের লিমিট হচ্ছে হাফ, তাহলে 0.25 এর ভিতরে আসছে। তাহলে এই পার্টটা আমরা এখন ইউজ করব। এখানে এখানে ফাংশনটা কি x/2 না? x/2 কিনা? জি স্যার। তাহলে এখানে বসবে পাই অফ 0.25। দেখো এই পাই কিন্তু এটা কিন্তু ভ্যালু না, এটা জাস্ট একটা পজিশন, ডিভাইড বাই 2। তাহলে পাই অফ 0.25 ইকুয়াল টু কত? 0.5 না? জি স্যার। এখন 0.5টা যেখান এই যেখান থেকে এই ফাংশনটা নিছি ওই ইন্টারভাল আছে কিনা চেক করে দেখতে হবে। দেখো তো 0.5 এই ইন্টারভালের মধ্যে আছে কিনা, চেক করে দেখো। যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আছে 0.5 এই ইন্টারভালের মধ্যে? জি স্যার, 1 পর্যন্ত আছে, 3.5 আছে। এটা কিন্তু মিলতে হবে। তুমি ফাংশনটা যেখান থেকে নিছো তোমার এক্স এর ভ্যালু যেন ওখানেই থাকে, বুঝতে পেরেছো? জি স্যার। যদি না থাকে তাহলে তোমার এই ম্যাথ নেওয়া যাবে না। ক্লিয়ার? সেক্ষেত্রে স্যার আমার এই 0.25 এর মান কি 0? তোমার তুমি ভুল করছো। ও আচ্ছা। ঠিক আছে, তুমি ভুল করছো। আচ্ছা, এরপরে যেটা বলছে 5.5, 0.5 মানে কত? হাফ। হাফ তো পুরো একটা ইন্টারভাল ধরে না, দেখো তো এই যে হাফ, হাফ পুরো একটা ইন্টারভাল ধরে না? জি স্যার। তাহলে কি আমরা নির্দিষ্ট করে ভ্যালু বলতে পারবো? পারবো না। পারবো? না স্যার। এই জন্য বলতেছে হাফটা হচ্ছে একটা ইন্টারভালের মধ্যে, 1 থেকে 2 ক্লোজড ইন্টারভালে। ঠিক আছে, এই ইন্টারভালের মধ্যে সে হাফ। তাহলে ইন্টারভালের প্রতিটা পয়েন্টের জন্য সে হাফ না? জি স্যার। তাহলে অসংখ্য পয়েন্ট পাওয়া যাবে না? জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তাহলে নিশ্চয়ই সেটা ইউনিক নয়। জি স্যার। লাস্ট ওয়ান হচ্ছে 0.75 প্রবাবিলিটির পজিশন বের করতে। তো 0.75 কোথায় আছে আমরা একটু দেখবো। এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1, তাহলে 0.75 নিশ্চয়ই এর মাঝামাঝি কোথাও আছে। অবভিয়াসলি আমরা ধরবো যে 0.75 এখানে আছে, ধরবো না? লজিক তো তাই বলে, কি বলো? জি স্যার। ওকে, তাহলে আমরা এবার এই ফাংশনটা ইউজ করব। এরপর আবার দেখে নিব যে ভ্যালুটা আসে সেটা এর মধ্যে আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশনটা ইউজ করি। পাই পাই অফ 0.75/2 মাইনাস হাফ, কারণ এটা ছিল সেই ফাংশন। ক্যালকুলেট করে পাওয়া গেল 2.5। এখন আমাদের চেক করতে হবে এই 2.5টা গিভেন ডোমেইনে আছে কি নাই। তাহলে আমরা 0.75 এর জন্য বের করলাম, আমরা দেখলাম যে সেখানে এই ফাংশনটা ইউজ করতে হবে। তারপর দেখলাম যে ভ্যালুটা আসছে 2.5, দেখি 2.5 পাই কিনা। দেখো তো 2.5 ইন্টারভ্যালের মধ্যে আছে? জি স্যার, আছে। তাহলে আমরা যা করছি সবই ঠিক আছে। এর সাথে তোমাদের অবশ্য আরো একটা চ্যাপ্টার ছিল মিডের 3.2, বাট আমাদের আসলে সময় হইলো না, সেটা আমরা ফাইনালে নিয়ে যাব। তাহলে তোমার মিডের সিলেবাস এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। তো অ্যাসাইনমেন্ট নিয়ে তো বেশ কিছু কথা ছিল। এখন কি কি ম্যাথ করাইছি সব কি তোমাদের কাছে আছে? হ্যালো? স্যার ভিডিও দেখে দেখে মনে হয় করা যাবে। স্যার আচ্ছা, অ্যাসাইনমেন্টে আপনার এক্সারসাইজের গুলো না শুধু? হ্যাঁ এক্সারসাইজ গুলো বা যেগুলো আমি করাইছি বা যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি। জি স্যার। এটা কি স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার আমরা মিডের দিনই জমা দিব তো, তাই না? না, অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার 3.3 পর্যন্ত কন্টিনিউ করবে, সেহেতু যেদিন 3.3 শেষ হবে তার পরের ক্লাসে জমা দিবা। আচ্ছা, জি স্যার। তোমরা করতে থাকো। 3.3 তো শেষ হয় নাই, হয়েছে 3.1 পর্যন্ত আচ্ছা, শেষ হয়েছে। জি তাহলে এই জি। পর্যন্ত করতে থাকো, 3.3 পর্যন্ত হইলে তখন জমা দিও। আমি তখন একটা ডেডলাইন দিব। আচ্ছা, আর আমাদের মিড তো তাহলে হচ্ছে 3.1 পর্যন্ত। হ্যাঁ, 3.1 পর্যন্ত। জি স্যার।
এমনিতে আমি তোমাদেরকে চাইলে এখন নাম্বারগুলো বলে দিতে পারি যে আমি কি কি করাইছি। তোমরা যদি এখনই দেখতে চাও তাহলে দেখতে পারো। স্যার এটা একটু মানে বলে দিলে ভালো হয়, আর যদি আপনি স্যার একটা জায়গায় লিখে আমাদের ওই গ্রুপে যদি আপলোড করে দিতেন। গুগল ডক ফাইল যদি লিখে আপলোড করে দিলে গ্রুপে ভালো। আচ্ছা, আমি সেটা এখনই মনে করো যে একবার তোমাদেরকে শো করে দিচ্ছি আর গ্রুপেও দিয়ে দিব। জি স্যার, তাহলে আরো ভালো হয়। জি স্যার, ভালো হয়। জি তোমরা স্যার। এখনই একবার দেখে নাও, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এর মধ্যে আমি মনে হয় 95% ম্যাথ করেই দিছি। কোর্স প্ল্যান দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখো চ্যাপ্টার 1.1 এ আমি 3 থেকে 5 পর্যন্ত এক্সাম্পল করিয়েছি, এক্সারসাইজ 1 থেকে 8 এখানে মনে হয় আমি সবগুলো করে দিয়েছি। জি স্যার। তারপরে 1.3 থেকে 1.2 আমাদের ছিল না। 1.3 হচ্ছে 1 থেকে 7 এক্সাম্পল, 9 থেকে 12 এক্সারসাইজ ছিল 1 থেকে 8, 14 থেকে 16। ঠিক আছে? যদি শীটে 2 একটা মিসিং থাকে সেগুলো তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? জি স্যার। তারপর 1.4 ছিল 1 থেকে 9 এক্সাম্পল, এক্সারসাইজ ছিল 1 থেকে 3, তারপর 5, তারপর 7 থেকে 9। ঠিক আছে? তারপরে হচ্ছে 1.5 বায়াস থিওরেমের ম্যাথ চ্যাপ্টারটা 1 থেকে 3 আমি করিয়েছি এক্সাম্পল, এক্সারসাইজ দিয়ে করেছে 1, 2, 5 এবং 7 থেকে 10। ঠিক না? স্যার এই ফাইলটা আপলোড করছেন স্যার? হ্যাঁ, এই ফাইলটা স্যার আপলোড করছিলেন স্যার কিন্তু স্যার। না একটু পরিমার্জিত আছে, এটা আমি আবার আপলোড করব। একটু পরিমার্জন করা হয়েছে, এটা আজকে আবার আপলোড করে দিব। ওকে স্যার। স্যার একটা তো আপডেটেড ছিল, মানে একবার আপলোড করে আবার সেটা মানে দ্বিতীয়বার আপলোড করছিলেন। আমার ঠিক মনে নাই, সেফটির জন্য দিয়ে দিই। আচ্ছা জি স্যার, দিয়ে দিলে ভালো। তারপর 2.1 এ চলে গিয়েছিলাম, আমরা এক্সাম্পল করেছিলাম 2 1 এক্সাম্পল 1 করাই নাই কেন 2.1 এ? দেখি তো 2.1 এক্সাম্পল 1 কেন করাই নাই? স্যার ওটা হোমওয়ার্ক দিছিলেন মনে হয়। ও, ওরকম ম্যাথ আমাদের দরকার নাই, কারণ আমরা স্যাম্পল স্পেস দিয়ে করব, এই জন্য এক্সাম্পল আমাদের দরকার নাই, আমরা স্যাম্পল স্পেস দিয়ে করব, আমরা এরকম ন্যারেটিভ ম্যাথ করব না। ঠিক আছে? ওখানে করা ছিল 3, 2, 3, 5 থেকে 7 এবং এক্সারসাইজ করানো হয়েছে 1, 3, 5 এর এ এবং সি, 6, 7 এর এ বি ডি, তারপরে 9 থেকে 11, 13, 14। দেন 2.2 1 থেকে 4 and 6 এক্সারসাইজ করা হয়েছে 2 থেকে 4, 7, 11, 12। 2.3 এক্সাম্পল ছিল 1 থেকে 3, 4 বাদ দিয়েছি, 5 থেকে 7 আর এক্সারসাইজ করানো হয়েছে 1 থেকে 1 থেকে 4, 8, 11, 17 এর এবি, 19 এর এবি। ঠিক আছে? 19 এবি 2.3, আমি একটু দেখি তো 2.3 19 এর এবি দিয়েছি, বাট 20 থাকার কথা। ও 17, 19 না, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে 2.4 এক্সাম্পল করিয়েছি, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আমরা বার্নৌলি এগুলো অ্যাভয়েড করেছি, আমরা 5 থেকে শুরু করেছিলাম, 5 থেকে 8 এবং 10। এখানে এক্সাম্পল অনেক, এক্সারসাইজ অনেক, 4 থেকে 4 থেকে 6, 8 থেকে 11, 17, 19, 20। 2.6 এ বেশি ম্যাথ করানো হয় নাই। 1, 3 থেকে 5 এক্সাম্পল হয়, এক্সারসাইজে করা হয়েছে 1 থেকে 6 এবং 8। আর চ্যাপ্টার 3.1 কমপ্লিট করলাম, এক্সাম্পল করেছি 1 থেকে 1 থেকে 6, এক্সাম্পল করেছি 2 থেকে 4, 7 থেকে 9, 12টা কিন্তু আমি করে দিই না, হোমওয়ার্ক দিয়েছি, তাই না? 4টা 15 করে দিয়েছি, 16টা হোমওয়ার্ক দিয়েছি। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে এগুলো করতে থাকো, আরো দুটো চ্যাপ্টার, এগুলা নেক্সট টাইম কি করতে হবে বলবো। এখানে যা লেখা আছে এরকমই থাকবে, হয়তো 2-1টা ম্যাথ একটু এদিক ওদিক হইতে পারে। স্যার মিড তাতে 3.1 পর্যন্তই হবে? হ্যাঁ 3.1 পর্যন্ত। আমি এখানে যে কোর্স যে প্ল্যানটা দিয়েছি আলটিমেট আমরা এটাই ফলো করব, কিন্তু হয়তো 2-1টা ম্যাথ এদিক ওদিক হতে পারে। ঠিক আছে?
বুঝতে পেরেছো? জি স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেন কি সেন্ট্রাল হবে নাকি আমাদের সেকশনের কোশ্চেন আলাদা হবে, অন্য সেকশনের কোশ্চেন আলাদা হবে? কোশ্চেন সেন্ট্রালি হবে, বাট আমরা দুজন বসেই করবো যারা আমরা পড়াচ্ছি, সো তোমাদের এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। মানে সব সেকশনের কোশ্চেন সেম হবে? হ্যাঁ সেম হবে, এবং আমরা একসাথে বসেই করবো। সো কোশ্চেনে মানে এ পড়াইছে কম, ও পড়াইছে বেশি, এরকম কোনো প্রবলেম তোমরা পাওয়া নাই হোক। স্যার এক্সাম কি 1 ঘন্টা হবে? একদম 1 ঘন্টায় হবে। তো কয়টা ম্যাথ থাকবে স্যার? এটা আমি এখন বলতে চাচ্ছি না, তবে অপশন দিব কিছু। আমরা সাধারণত অপশন দিই না, বাট যেহেতু অনলাইনে আমরা এবার কিছু অপশন দিব। স্যার আমাদের টাইমটা একটু খেয়াল রাখেন, মানে করতে কতক্ষণ লাগে, ক্যালকুলেট করতে কতক্ষণ লাগে, তো ওই হিসেবে একটু টাইম দেন। মানে ম্যাক্সিমাম সময় কি হয়, মানে টাইমের একটু শর্ট হয়ে যায়। আপনার সেকশনে হয় নাই আমাদের কখনো, বাট আমার এই কথাগুলো আমরা অ্যাভয়েড করি, সাবজেক্টে এরকম আমরা এগুলো অ্যাভয়েড করি।